জুলাই শহীদের বাবার কান্না শুনেও মন গলছে না সরকারের। লাগবে না জুলাই সনদ, আমার মেয়েকে ফেরত দেন, এক জুলাই শহীদের বাবার হাহাকার। একটি রক্তে ভেজা প্যান্ট আর শার্ট, শুকিয়ে যাওয়া কালচে রক্তের দাগগুলো কেবল সুতোর বুননে আটকে থাকা কোনো সাধারণ দাগ নয়, এটি একটি জাতির ইতিহাসের সবচেয়ে করুণ, মর্মান্তিক এবং অমোচনীয় কলঙ্ক। এই রক্তের দাগগুলো একজন হতভাগ্য বাবার, যার কোল থেকে তার ২২ বছরের বুকের ধনকে নিষ্ঠুরভাবে কেড়ে নেওয়া হয়েছে। যে পবিত্র রক্তের বিনিময়ে দেশে এত বড় একটি রাজনৈতিক পরিবর্তন এলো, নতুন রাজনৈতিক সমীকরণ ও ক্ষমতার পালাবদল তৈরি হলো, সেই রক্তের ঋণ কি রাষ্ট্র আদৌ শোধ করতে পারছে, নাকি ক্ষমতার মসনদে বসে সরকার ধীরে ধীরে ভুলে যেতে শুরু করেছে সেই স্বজনহারা বাবাদের আর্তনাদ? আজ আমরা এমন এক নির্মম বাস্তবতার গল্প এবং তার পেছনের আইনি, সাংবিধানিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব, যা শুনলে আপনার বিবেকও নতুন করে কাঠগড়ায় দাঁড়াবে। ঘটনাটি লক্ষ্মীপুর ৪ আসনের। সেখানে একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন বর্তমান সংসদ সদস্য আশরাফুদ্দিন নিজাম। রাজনৈতিক নেতাদের চিরাচরিত প্রতিশ্রুতি ও বুলির মাঝখানেই হঠাৎ পেছন থেকে একটি বজ্রকণ্ঠ ভেসে আসে, আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন। এই কণ্ঠটি আর কারো নয়, এটি ছিল জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম সাহসী নারী শহীদ মেহেরুন্নেসা তানহার বাবা মুশাররফ হোসেনের। ২২ বছর ধরে যে মেয়েটিকে তিনি পরম আদরে আর ভালোবাসায় বড় করেছিলেন, সেই মেয়েটি আজ তার পৃথিবীতে নেই। যে বাবা তার মেয়ের রক্তে ভেজা কাপড় নিয়ে আজও নীরবে ডুকরে কাঁদেন, তার এই প্রকাশ্য ও প্রতিবাদী কণ্ঠ আসলে সমগ্র বাংলাদেশের বিবেক, বিচার ব্যবস্থা এবং বর্তমান রাষ্ট্রযন্ত্রের প্রতি এক বিশাল চপেটাঘাত। মেহেরুন্নেসা তানহা কোনো সাধারণ বা রাজনীতি বিমুখ মেয়ে ছিলেন না। পুরো জুলাই মাস জুড়ে তিনি রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯ জুলাই যখন তার মামাতো ভাই রাব্বি শহীদ হন, তখন থেকেই তানহার বুকে ক্ষোভের লেলিহান আগুন জ্বলছিল। সেই আগুন বুকে নিয়েই ৫ অগস্ট তিনি লাখো জনতার স্রোতের সাথে মিশে গণভবন পর্যন্ত পৌঁছেছিলেন চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে। বিজয় অর্জনের পর একটি নতুন স্বাধীন দেশের শ্বাস নিয়ে হাসি মুখে বাবা মায়ের জন্য ফুল হাতে মিরপুর কাফরুলের বাসায় ফিরেছিলেন তানহা। কিন্তু কে জানত বিজয়ের এই উল্লাসই তার শেষ আনন্দ হয়ে দাঁড়াবে? বাসায় ফেরার কিছুক্ষণ পরেই বাইরে থেকে ছুটে আসা একটি ঘাতক বুলেট জানালা ভেদ করে তানহার শরীরে বিদ্ধ হয়। প্রত্যক্ষদর্শী এবং আন্দোলনকারীদের মতে সেই সময় পরাজিত শক্তির দোসর ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা সেখানে এলোপাথারি গুলি ছুড়ছিল। নিজ বাড়ির নিরাপদ আশ্রয়ে মাটিতে লুটিয়ে পড়েন তানহা, মুখ দিয়ে গলগল করে বেরোতে থাকে রক্ত। ফ্লোর ভেসে যায় এক তরতাজা প্রাণের রক্তে, আর সেই রক্তে ভিজে যায় তানহার গায়ের কাপড়। এই রক্তের দাগ একজন বাবা কিভাবে ভুলবেন? এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান এই নির্মম হত্যাকাণ্ডকে কিভাবে মূল্যায়ন করবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদে অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হয়েছে, আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। তানহার মতো একজন নাগরিক, যিনি তার নিজ বাসগৃহে অবস্থান করছিলেন, তার বেঁচে থাকার সেই সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র চরমভাবে ব্যর্থ হয়েছে। শুধু সাংবিধানিক অধিকার নয়, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র অনুযায়ী প্রত্যেকটি মানুষের জীবনের অধিকার একটি অলঙ্ঘনীয় বিষয়। একটি গণ অভ্যুত্থানের পর যখন নতুন সরকার বা প্রশাসন দায়িত্ব গ্রহণ করে, তখন তাদের প্রথম আইনি, সাংবিধানিক এবং নৈতিক দায়িত্ব হল সেই অভ্যুত্থানের শহীদদের হত্যার বিচার নিশ্চিত করা এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা। দেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি অনুযায়ী তানহার হত্যার সাথে জড়িত সেই ছাত্রলীগ সন্ত্রাসীদের এবং তাদের মদতদাতাদের খুঁজে বের করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া রাষ্ট্রের আবশ্যিক ও অলঙ্ঘনীয় দায়িত্ব। কিন্তু নির্মম বাস্তবতা হল, সেই বিচারের চাকা ঘুরছে অত্যন্ত ধীর গতিতে। জুলাই সনদ কি এবং কেন সরকার এটি মানতে চাইছে না? শহীদ তানহার বাবা মোশাররফ হোসেন জনতার মাঝখান থেকে যে জুলাই সনদ বা জুলাই চার্টারের দাবি তুলেছেন, সেটি কেবল একটি সাধারণ কাগজের টুকরো বা কাগজে দাবি নয়। এটি হলো জুলাই আগস্ট বিপ্লবের মূল স্পিরিট, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারের পুনর্বাসন ও দ্রুত বিচারের একটি লিখিত আইনগত গ্যারান্টি বা জাতীয় রূপরেখা। এই সনদের মাধ্যমে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দায়বদ্ধ থাকবে শহীদ পরিবারগুলোর কাছে।
কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সরকারের পক্ষ থেকে এই জুলাই সনদ বাস্তবায়নে এক ধরনের অঘোষিত অনীহা, দীর্ঘসূত্রিতা এবং আমলাতান্ত্রিক নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। কেন সরকার এই দাবি মানতে চাইছে না বা কালক্ষেপণ করছে? এর পেছনে বেশ কয়েকটি গভীর রাজনৈতিক, অর্থনৈতিক এবং আমলাতান্ত্রিক কারণ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। 1. কাঠামোগত এবং আইনি দায়বদ্ধতার ভয়। যে কোনো বিপ্লবের পর যখন নতুন সরকার প্রাতিষ্ঠানিক রূপ নেয়, তখন তারা ধীরে ধীরে বিপ্লবের উত্তাপ থেকে সরে এসে প্রথাগত আমলাতন্ত্রের গণ্ডিতে আটকে পড়ে। জুলাই সনদকে একটি আইনি কাঠামোর আওতায় আনলে সরকারকে অনেকগুলো সুনির্দিষ্ট এবং বাধ্যতামূলক কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। সরকার হয়তো এই মুহূর্তে এত বড় আইনি দায়বদ্ধতা কাঁধে নিতে ইতস্তত করছে। 2. অর্থনৈতিক এবং প্রশাসনিক চ্যালেঞ্জ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদের একটি পূর্ণাঙ্গ, নির্ভুল তালিকা প্রণয়ন এবং তাদের পরিবারের দীর্ঘমেয়াদী দায়িত্ব নেওয়া রাষ্ট্রের জন্য একটি বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ। কিন্তু যে রক্তের উপর পাড়া দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ, সেই রক্তের ঋণ শোধ করার চেয়ে কি প্রশাসনিক অজুহাত বা অর্থনৈতিক হিসেব নিকেশ বড় হতে পারে? 3. রাজনৈতিক অগ্রাধিকারের পরিবর্তন। ইতিহাস সাক্ষ্য দেয়, যে কোনো গণ অভ্যুত্থানের পর নতুন সরকার ক্ষমতা সুসংহত করা, অর্থনীতি পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের দিকে বেশি মনোযোগ দেয়। এর ফলে যারা রাজপথে রক্ত দিয়ে এই পরিবর্তন আনল, তারা ধীরে ধীরে পেছনের সারিতে চলে যায়। বর্তমান সরকারের অগ্রাধিকারের তালিকাতেও হয়তো শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের চেয়ে রুটিন রাষ্ট্র পরিচালনা বেশি গুরুত্ব পাচ্ছে, যা সাধারণ মানুষ এবং শহীদ পরিবারগুলোর মনে চরম ক্ষোভের জন্ম দিচ্ছে। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ বা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের আত্মত্যাগকেও পরবর্তী রাজনৈতিক সরকারগুলো নিজেদের ফায়দায় ব্যবহার করেছে। কিন্তু সেই শহীদদের পরিবারের প্রকৃত খোঁজ, তাদের আত্মত্যাগের মূল্যায়ন রাষ্ট্র কখনোই নিখুঁতভাবে করতে পারেনি। আজ যেন সেই একই অকৃতজ্ঞ ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। যে রাজনৈতিক দলগুলো বা নেতারা আজ শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, বড় বড় জনসভায় বক্তৃতা দিচ্ছেন, তারা কি সত্যিই মোশাররফ হোসেনের মতো বাবাদের বুকের ভেতরের শূন্যতা এবং চোখের জলের গভীরতা অনুধাবন করতে পারছেন? যখন একজন বাবা দেখেন যে তার মেয়ের খুনিরা এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে বা বিচারের আওতায় আসেনি, যখন দেখেন সরকার স্বীকৃতি দেওয়ার বদলে কেবল রাজনৈতিক বক্তৃতায় ও রুটিন কাজে ব্যস্ত, তখন তার বুক ফেটে যে হাহাকার বেরিয়ে আসে, তা কোনো রাজনৈতিক দলের পক্ষে বোঝা সম্ভব নয়। লক্ষ্মীপুরের সেই জনসভায় মোশাররফ হোসেনের ওই একটি বাক্য, আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, এটি আসলে পুরো রাষ্ট্রযন্ত্রের গালে একটি কোষের চর। এটি কেবল একজন বাবার ক্ষোভ নয়, এটি হাজারো আহত এবং নিহত পরিবারের পুঞ্জীভূত হতাশার বহিঃপ্রকাশ। বিচারহীনতা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে এই হতাশা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে দাঁড়িয়ে একজন বাবা হয়তো মনের চরম আক্ষেপ ও শোকে বলতে বাধ্য হচ্ছেন, লাগবে না আপনাদের জুলাই সনদ, লাগবে না আপনাদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি বা আর্থিক অনুদান, যদি পারেন ক্ষমতা আর আইনের জোরে আমার মেয়েটাকে আমার বুকে ফেরত দিন। এই চরম আক্ষেপ এবং ক্ষোভের দায় রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না। মৃত মানুষকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের নেই, কিন্তু মৃত মানুষের রক্তের প্রতি সুবিচার করার পূর্ণ ক্ষমতা আর আইনি কাঠামো রাষ্ট্রের হাতে রয়েছে। সেই ক্ষমতা প্রয়োগ না করাটা এক ধরনের রাষ্ট্রীয় বিশ্বাসঘাতকতা। একটি রাষ্ট্র তখনই মানবিক, সভ্য ও ন্যায়ভিত্তিক হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যখন সে তার শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করে এবং রক্তের সাথে বেইমানি করে না। তানহার বাবার সেই রক্তমাখা শার্টটি যতদিন না ন্যায় বিচারের আলো দেখবে, যতদিন না তানহার খুনিদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে, ততদিন এই নতুন স্বাধীনতা, এই নতুন বাংলাদেশ সম্পূর্ণ অসম্পূর্ণ এবং কলঙ্কিত থেকে যাবে। সরকারের উচিত অবিলম্বে সকল প্রকার কালক্ষেপণ বন্ধ করে, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে জুলাই সনদ বা সমতুল্য কোনো আইনি কাঠামোর মাধ্যমে শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা এবং পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা। তানহার বাবার চোখের পানি যদি বিচার না পেয়ে শুকিয়ে যায়, তবে ইতিহাসের নির্মম কাঠগড়ায় বর্তমান রাষ্ট্রযন্ত্রকেই একদিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরিবর্তনের জন্য যারা জীবন দিল, তাদের পরিবারকে রাস্তায় দাঁড়িয়ে অধিকারের জন্য ভিক্ষা করতে হবে, এমন বাংলাদেশ এই দেশের আপামর জনতা কখনোই চায়নি এবং মেনেও নেবে না।